আজকে আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার 7 ওই বই অনুসারে, এবং এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে, দেখতেই পাচ্ছ টাইটেল কি, জেনারেটিং ফাংশনস। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমি জানি না এই টপিকের সাথে তোমাদের পরিচয় আছে কিনা। তোমরা কি এই জিনিস দেখছো আগে? ডিসক্রিট ম্যাথে দেখে থাকার কথা আমার যতটুকু মনে হয়। দেখো নাই কেউ? স্যার দেখছিলাম স্যার, এখন স্যার মনে নেই স্যার। ওকে, ওই তো এই কাজই তো করতে হবে, আবার মনে করিয়ে দিতে হবে আর কি। ওকে, আমি একটু ডিফাইন করি জিনিসটাকে, যে জেনারেটিং ফাংশন জিনিসটা কি। প্রথম ডেফিনেশন দেখে আহ, আকাশ থেকে পড়তে পারো যে, অথবা কি বলে, কিছুই না বুঝতে পারো যে এটা আসলে কি মিন করে, বাট আস্তে আস্তে আমরা জিনিসটাকে ব্রেকডাউন করলে হয়তো ক্লিয়ার হবে আর কি। ফর্মালি যদি ডিফাইন করতে চাই, তাইলে এটা ডেফিনেশনটা হয় এইরকম। ওকে, আমি ভালো মতোই লিখি। এই কাজ করে আমি আসলে অভ্যস্ত না, একদম ফর্মালি ডেফিনেশন লেখা, বাট এটা লেখার একটু দরকার আছে, এই জন্য লিখতেছি। Okay, এটাকে বলা যায় এরকম। তো আমি কিছু কথাবার্তা লিখছি এখানে, এটা পড়ে কি কিছু বোঝা যায়? ওকে, এই প্রশ্নটা খুবই লজিক্যাল যে এটা দিয়ে কি হবে বা এটা আসলে কি। তো এটা লেখার পিছনে একটা কারণ হচ্ছে, এই জিনিসটা সামনে থাকলে আমাদের এক্সপ্লেইন করাটা সুবিধা হবে যে আমরা কি নিয়ে ডিল করতেছি। তো এখানে বলা হয়েছে যে একটা সিকোয়েন্স, এইরকম একটা সিকোয়েন্স যদি থাকে, A0 A1 A2, এটা ধরে নাও একটা ইনফিনাইট সিকোয়েন্স আপাতত, বা নট নেসেসারিলি এটা ইনফিনাইট হইতে হবে, এটা ফিনাইটও হইতে পারে। সিকোয়েন্সটা যদি ইনফিনাইট হয়, আহ, তাহলে সেটার জেনারেটিং ফাংশনটা হবে এরকম। সেটা একটা, ধরো একটা এক্স এর ফাংশন, জি ফর জেনারেটিং, সো জি অফ এক্স হচ্ছে একটা জেনারেটিং ফাংশন, যে ফাংশনের চেহারাটা হচ্ছে এরকম, যে এ নট প্লাস A1x প্লাস A2x স্কোয়ার্ড প্লাস A3x কিউবড, এরকম করতে করতে বুঝতে পারতেছো সিরিজটা কিভাবে আগাচ্ছে। তো এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল নোটেশন দিয়ে লিখতে চাই, তাহলে এরকম লেখা যায় যে সামেশন অফ কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি a কে টাইমস x টু দি কে। তো কি জিনিস এটা? আমরা এটাকে বলতেছি জেনারেটিং ফাংশন, এবং ডেফিনেশন থেকে দেখতেছো যে জেনারেটিং ফাংশন হয় একটা সিকোয়েন্সের।
এবার নামের সাথে এই জিনিসটা একটু ক্রস চেক করার ট্রাই করো তো। এটার নামে বলা হচ্ছে এটা হচ্ছে জেনারেটিং ফাংশনস, জেনারেটিং ফাংশন। তো তার মানে কি, এটা আসলে এমন একটা ফাংশন যেটা কিছু জিনিসপত্র জেনারেট করে, এবং আমরা বলতেছি এই জেনারেটিং ফাংশনটা হচ্ছে একটা সিকোয়েন্সের। সো এতটুকু কি বলা যায় যে এই জেনারেটিং ফাংশনটা আসলে একটা সিকোয়েন্স জেনারেট করে? এটা বললে কি খুব বেশি ভুল হবে? না স্যার। হাই হাই লেভেল একটা ওভারভিউ হচ্ছে এটা, যে এই সিকোয়েন্সটা, সরি, এই জেনারেটিং ফাংশনটা একটা সিকোয়েন্স জেনারেট করে। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে সিকোয়েন্সের কি সম্পর্ক, বা এটা কিভাবেই বা এই কি বলে সিকোয়েন্স জেনারেট করে। খেয়াল করে দেখো, এখানে সিকোয়েন্সটা ছিল এরকম, a0 a1 a2 এরকম করতে করতে a3 a4 করতে করতে ইনফিনিট পর্যন্ত যাবে। এটার সাথে এই ফাংশনটার সম্পর্ক কি? আমরা জাস্ট পাওয়ার সিরিজের যে এক্সপানশনটা আছে, এখানে x এর পাওয়ার 0, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 2, এরকম করতে করতে পাওয়ার এক এক করে বাড়তেছে, এবং এই যে সিকোয়েন্সটা ছিল, এই সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট আসলে এক একটা এই এক্স ওয়ালা টার্মের কোএফিশিয়েন্ট, রাইট? এক্স এর পাওয়ার যেখানে 2, এটার মানে হচ্ছে এখানে এই টার্মটার কোএফিশিয়েন্ট হবে ওই সিকোয়েন্সের 2 নাম্বার এলিমেন্ট, যদি সিকোয়েন্সটা 0 থেকে শুরু হয় আর কি। সো যদি এরকম একটা ফাংশন থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা যে সিকোয়েন্সটা জেনারেট করে সেই সিকোয়েন্সটা হচ্ছে এরকম a3 এরকম। এখন প্রশ্ন হচ্ছে, মানে এই সিকোয়েন্সটাকে এইভাবে লেখারই বা কি দরকার, বা এখান থেকে এই সিকোয়েন্স জেনারেট করারই বা কি দরকার? এটার দরকারটা আস্তে আস্তে পরিষ্কার হবে। আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি একটু ঘাটাঘাটি করি। সাপোজ তোমাকে একটা এক্সাম্পল বলা হলো এরকম যে 1 1 1 1 1 1, এই যে 6টা 1, এটা হচ্ছে 0th টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ। সো এখানে 6টা টার্ম আছে, এটা একটা ফিনাইট সিকোয়েন্স। এই সিকোয়েন্সের জেনারেটিং ফাংশনটা কি রকম হবে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। সো এমন একটা ফাংশন বানাও যেটা এই সিকোয়েন্সটা জেনারেট করে। সো এখানে যে ফর্মুলাটা ছিল ওইটার সাথে যদি এটা আমরা ম্যাচ করাতে যাই, তাহলে বিষয়টা এরকম হবে না, যে g of x ইকুয়াল টু কি হবে বলো তো? এনিওয়ান? বলতে পারবা না? স্যার আমরা জাস্ট এটাকে এটাকে লিখতে চাইতেছি এইভাবে। হ্যাঁ বলো। স্যার এক্স এর ভ্যালু তো স্যার বসানো যাবে না, শুধু a0 a1 a2 হ্যাঁ, এগুলোর এটা তো মানে x এর বসাতে হবে। ফাংশন। হ্যাঁ, সেটাই আর কি। তার মানে এটা কি আসতেছে 1 প্লাস x প্লাস প্লাস এক্স স্কয়ার। কত পর্যন্ত যাবে? x to the 5। তো এই কাজ করে লাভটা হয়েছে কি? খেয়াল করে দেখো, এই জিনিসটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? জি স্যার। 1 প্লাস আর স্কোয়ার্ড এরকম করতে করতে r টু দি পাওয়ার n, যদি এরকম একটা
সিরিজ থাকে সেটার সামেশন কি হয়? r টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1। তো ওই কাজটাই জাস্ট এখানে করা হয়েছে। তো এখন দেখো ঘটনাটা ঘটছে কি, একটা সুন্দর ক্লোজড ফর্ম চলে আসছে না? সো এখানে মাত্র 6টা টার্ম দেখে আহ মনে হচ্ছে যে খুব বেশি ঝামেলা ছিল না, বাট ধরে নাও এখানে টার্ম আছে অসংখ্য, এতগুলা। তো তখন তোমার বারবার এই জিনিসটা নিয়ে কাজ করা কিন্তু একটু পেইনফুল, এবং ওই সিকোয়েন্সটাও বারবার এখানে কত 10,000 টার্ম পর্যন্ত ওই সিকোয়েন্সটা বারবার লিখে লিখে কাজ করাও কিন্তু ঝামেলার। তো আমরা যদি একটা ফাংশন দিয়ে জাস্ট ওটাকে ডিফাইন করতে পারি যে এটা হচ্ছে ওই সিকোয়েন্স জেনারেট করার ফাংশন। এখন দেখো এটা কিভাবে এই সিকোয়েন্সটা জেনারেট করে। তো আমি এই অংশটা মুছে দিচ্ছি, কারণ আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো যে কেন এই কাজটা করা হচ্ছে। যখনই একটা ক্লোজড ফর্ম চলে আসছে তখন জিনিসটা খুব হ্যান্ডি এখন। তো এখন যদি তোমাকে এই ফাংশনটা দিয়ে বলা হয় যে এটার যে সিকোয়েন্সটা জেনারেট করে সেটার থার্ড এলিমেন্টটা কি, 3 নাম্বার এলিমেন্টটা কি, 0 থেকে যদি শুরু হয়, তো ঘটনাটা কিরকম হবে যে এটার এই ক্লোজড ফর্মের যে এক্সপানশন আছে সেই এক্সপানশনে এক্স কিউবড এর যে সহগ সেটাই না? জি স্যার। কারণ আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করতেছি, এই সহগগুলা নিয়ে আমরা এই পাওয়ার সিরিজটা এক্সপান্ড করছিলাম, তারপরে ওইটার একটা ক্লোজড ফর্ম আমাদের কাছে এখন আছে। এখন যদি তোমার কাছে শুধু ওই ক্লোজড ফর্মটা থাকে, তুমি কি এটা বলতে পারো না যে n তম টার্মটা হচ্ছে এটার এক্সপানশনে এক্স টু দি n এর সহগ? এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আসলে এটার বিউটি, যে খুব এই জেনারেটিং ফাংশনটা আসলে এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, বাট ইনফিনিট সিরিজের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইউজফুল। বারবার ইনফিনিট সিরিজ লেখার চেয়ে বা অনেক রিকারেন্স রিলেশনকে ক্লোজড ফর্মে আনার জন্য এই জেনারেটিং ফাংশন খুব কাজে দেয়। আবার অনেক সময় অনেক কাউন্টিং প্রবলেম সলভ করার জন্য, কম্বিনেটোরিয়াল প্রবলেম সলভ করার জন্য এই জিনিসটা অনেক হেল্প করে। আমরা কিছু ভ্যারাইটিস অফ এক্সাম্পলস দেখবো, তাহলে কিছু আইডিয়া পাওয়া যাবে যে কোন কোন জায়গায় কিভাবে কাজে লাগে। তো এটা হচ্ছে ওভারঅল জেনারেটিং ফাংশনের আইডিয়া। আমরা যদি এই এক্সাম্পলটাকে আর একটু এক্সটেন্ড করি, এখন তোমার সিকোয়েন্সটা হচ্ছে এটা, মানে ইনফিনিট পর্যন্ত সব এলিমেন্টই হচ্ছে 1। সো এটার জেনারেটিং ফাংশন কি হবে? চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত নাকি? এটার ক্লোজ ফর্ম কি? সাপোজিং কারণ বুঝতেছো, এটা যদি কনভার্জ করতে হয়, এটা যদি ক্লোজড ফর্ম বানাইতে হয়, তাহলে আসলে এক্স লেস দেন মডুলাস অফ এক্স লেস দেন 1 হইতে হবে, নাইলে কিন্তু এই জিনিসটার সাম আসলে ইনফিনিটি হবে। তো যেহেতু এক্স নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামাতে হচ্ছে না, আমরা জাস্ট ওই সিকোয়েন্সটা জেনারেট করার স্বার্থে এই এক্স কে ইন্ট্রোডিউস করছি, তো আমরা আমাদের ইচ্ছা মতো এক্স এর ভ্যালু ধরে নিতে পারি। তো পার্টিকুলার এই কেসে আমরা ধরতেছি এক্স হচ্ছে 1 এর চেয়ে ছোট, আই মিন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। তো এটা ক্লোজ ফর্ম কি হবে, কেউ একটু বলো? এটা খুবই পরিচিত একটা সিকোয়েন্স, কি বলে, সিরিজ। কারো না কারো বলতে পারা উচিত এটা।
স্যার উপরে আমরা যেটা লিখলাম স্যার এটা তো ওইটার মতোই। এটার সাথে ওটার একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এটা nth টার্ম পর্যন্ত ক্যালকুলেট করার জন্য এটা, এবং এখানে আসলে এক্স এর ভ্যালু কি হচ্ছে ডাজন্ট ম্যাটার, রাইট? জি স্যার। যদি তুমি এরকম ফর্মুলা এখানে লিখতে চাও, তাইলে আসলে এক্স এর পাওয়ার কত দিতে হবে, রেজ করতে হবে ইনফিনিটি পর্যন্ত, যেটা কোনো সেন্স মেক করে না। এই জন্যই আসলে এখানে স্পেসিফিক্যালি বলে দিছি যে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালুর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে লেস দেন 1। এটা হইলে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা মানে এটা হইলে আসলে এই সিরিজটা কনভার্জ করে কোথায় যায় সেটাই আমি জানতে চাচ্ছি। খুবই পপুলার একটা ফর্মুলা আছে এটা, এটা তো জানা উচিত কারো না কারো। এটাতে আমি একটু অবাক হচ্ছি, এটা না জানার কথা না। এক্স এর জায়গায় যদি এ লিখে দিতাম তাহলে কি সুবিধা হইতো নাকি? কারণ এইভাবে মনে হয় বেশি দেখা হয়েছে। অথবা আর লিখে দিলে 1/1 - a আর 1/1 - r, আই ডোন্ট নো, এই জিনিস দেখার কথা তোমাদের। যাই হোক, এই মডুলাস অফ এক্স যদি লেস দেন 1 হয় তাহলে আসলে এই সিরিজটার সামেশন হচ্ছে এটা 1/1 - x। তো দেখো এই একটা ইনফিনিট সিরিজ কত সুন্দর একটা সিম্পল এতে চলে আসলো, ফর্মে চলে আসলো। তো এখন এটা নিয়ে কাজ করাটা অনেক ইজিয়ার। যেই মুহূর্তেই তোমাকে বলা হবে যে এটার আহ, এটার যে সিকোয়েন্সটা জেনারেট করে সেটার n তম ভ্যালুটা কি, তুমি জাস্ট এই ক্লোজড ফর্মটার এক্সপানশনে x⁴n এর সহগ ক্যালকুলেট করবা। এই জিনিসটা কি, এই জিনিসটা আসলে আমি দেখাবো না, এটা তোমরা ইন্টারমিডিয়েটে হোল একটা চ্যাপ্টার ছিল আহ, এই জিনিসের উপরে। ওই যে দ্বিপদী বিস্তৃতি, মনে আছে কিনা আমি জানি না, ওখানে খুব ফর্মালি এই জিনিসটা বের করা যাইতো যে একটা আহ, কি বলে, এরকম ফাংশন থাকলে সেটার এক্সপানশনে এক্স এর একটা নির্দিষ্ট পাওয়ারের সহগ কত সেটা আহ, বের করা যেত আর কি। এটা নিশ্চয়ই তোমরা করছো। সো যদি ভুলে গিয়ে থাকো তাহলে একটু ঘাটাঘাটি করে দেখে নিও, এটা আর আমি আলাদা করে দেখাচ্ছি না। তো যদি আমাদের কাছে এই ক্লোজড ফর্মটা থাকে তাহলে আসলে এই কোশ্চেন গুলার অ্যান্সার আমরা দিতে পারবো। দ্যাট মিনস যে এই ফাংশনটা ওই সিকোয়েন্সটা জেনারেট করতেছে। আবার ধরো আহ, এটার এক্সাম্পল কি আরো, ওকে ধরো তোর সিরিজটা হচ্ছে এখন এইরকম 1 a² a³a⁴, এটাও ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে তোমার সিকোয়েন্সটা। তো এটার জেনারেটিং ফাংশনটা কিরকম হবে বলো, আমি লিখি। আমি কি আউট অফ দ্য ওয়ার্ল্ড কথাবার্তা বলতেছি নাকি? রেসপন্স একদমই নাই আজকে। স্যার 1 + ax + x²a²। বাকিরা দেখি চুপ করে আছে। আমি কি হিব্রু ভাষায় বলতেছি, একটু বাংলায় আসতে হবে নাকি চলবে? কোনো কোয়েশ্চেন থাকলে সাথে সাথে করো, কারণ আহ, শেষ করে চলে গেলে পরে যদি দেখো যে বুঝো নাই তাহলে তো বিপদ।
এটার ইয়ে কি হবে? এটার আগেটার মধ্যে আসলে ডিফারেন্স নাই, এটা জাস্ট এই টার্মটা কি হচ্ছে ax, তারপরে ax হোল স্কোয়ার্ড, ax হোল কিউবড। সো এই x এর জায়গায় যদি আমরা জাস্ট ax দিয়ে রিপ্লেস করে দিই তাহলে হচ্ছে। তো এটা গেল জাস্ট এটার বেসিক আইডিয়া, বাট এটার কি বলে রিকারেন্স রিলেশনের ক্লোজড ফর্ম বের করার জন্য এটার অ্যাপ্লিকেশন আমরা ওটা আজকে দেখব না, ওটা নেক্সট ক্লাসে দেখব। আজকে আরো টু বি এক্সাক্ট আর একটা এক্সাম্পল দেখব যেটা এইগুলোর সাথে খুব একটা ম্যাচ করে না, বাট একটা সুন্দর প্রবলেম আসলে এই আইডিয়াটা দিয়ে সলভ করা যায়। তো ওইটাতে যাওয়ার আগে আমি আবারও জিজ্ঞেস করতেছি যে এই পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে কিনা, কারণ এটা ক্লিয়ার না হলে সামনে বুঝতে ঝামেলা হবে। সরি জাভেদ, বুঝি নাই। ওকে, আমি একটু এখান থেকে বের হয়ে একটু আলাদা ভাবে এই জিনিসটা আরেকবার এক্সপ্লেন করার ট্রাই করি। ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, বাকি সবকিছু ভুলে যাও। ফাংশনটা হচ্ছে এরকম 2x plus 3 সাপোজ। x এর ডোমেইন হচ্ছে ধরো 0 থেকে ইনফিনিটি, অল পজিটিভ নাম্বারস হচ্ছে x, সাপোজ অল পজিটিভ ইন্টিজার্স। তো এখন যদি তোমাকে বলি f of 0 কত, তুমি চোখ বন্ধ করে বলবা 3। তারপরে যদি f of 1 কত জিজ্ঞেস করি, তুমি বলবা কত? সো এই যে এখানে হচ্ছে কি, এই ফাংশনটা একটা সিরিজ জেনারেট করতেছে না? আমরা যদি বলি যে এই ফাংশনে এই ফাংশনটাকে এভাবে রিপ্রেজেন্ট না করে আমরা যদি এভাবে রিপ্রেজেন্ট করি যে 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়েছে আর সিরিজটা হচ্ছে এরকম 5 7 9 11 13 15 এন্ড সো অন, একটা ইনফিনিট সিরিজ। তো এটারই তো একটা ফর্মাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, তাই না? এই সিরিজটার, এই সিকোয়েন্সটার। সো ঘটনাটা অ্যাকচুয়ালি এরকম যে এই সিকোয়েন্সটা নিয়ে সবসময় কাজ করা কিন্তু আসলে কি বলে ব্যাপারটা ইউজার ফ্রেন্ডলি না। মানে সরি ইউজার ফ্রেন্ডলি বলতেছি কেন, জিনিসটা আমি সুন্দর ওয়ার্ড খুঁজে পাচ্ছি না এটাকে বলার জন্য, জিনিসটা হ্যান্ডি না। তো আমরা চাইবো যে একটা এই টাইপের কোন একটা ফাংশন আকারে যদি এটাকে লেখা যায় তাহলে এটা নিয়ে কাজ করা খুব ইজিয়ার। সাপোজ তোমাকে যদি বলা হয় যে এই এই ফাংশন কে তুমি আরেকটা ফাংশনের সাথে কোনো একটা অপারেশন করো, তখন তুমি কি এই সিকোয়েন্সের সকল নাম্বার ধরে ধরে আরেকটা সিকোয়েন্সের সকল নাম্বারের সাথে ওই অপারেশন গুলা করবা, নাকি জাস্ট দুইটা ফাংশনের মধ্যে অপারেশনটা দেখাই দিবা? তো ওই আইডিয়া থেকে আসলে এই জিনিসটা আসছে যে এই একটা সিকোয়েন্স যদি হয়, এটাকে জেনারেট করার জন্য একটা ফাংশন যদি আমরা বানাতে পারি, সেই ফাংশনটা দিয়ে অনেক কাজ আসলে করা যায়। তো এটার জন্য একটা জেনারেল ওয়ে তৈরি করা হয়েছে এইরকম যে যেহেতু আমরা বেশিরভাগই ইনফিনিট সিকোয়েন্স নিয়ে কাজ করব, ইনফিনিট সিকোয়েন্স যদি কনভার্জ করতে হয় তাহলে আসলে এই টাইপের এক্সপানশন ভালো চয়েস। কারণ যেহেতু আমরা এটাকে এখানে পাওয়ার সিরিজ এক্সপান্ড করতেছি, পাওয়ার সিরিজ যদি ইনফিনিট পর্যন্ত এক্সপান্ড হয় এবং এক্স এর ভ্যালু যদি
একটা ফিক্সড রেঞ্জের মধ্যে থাকে, তাইলে দেয়ারস এ গুড চান্স যে ওই জিনিসটা কনভার্জ করবে। অ্যাকচুয়ালি ওটা কনভার্জ করে ওই ওই হোল সিকোয়েন্সটা। তো ওই কারণে আসলে পার্টিকুলারলি এই পাওয়ার সিরিজ এক্সপানশনটাই নেওয়া হয়েছে জেনারেটিং ফাংশন হিসেবে। এটা নেওয়াতে সুবিধা যেটা হয়েছে, আমরা ওই সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে আমরা এই পাওয়ার সিরিজটা এক্সপান্ড করব, যেখানে এক্স টু দি এন এর সহগ থাকবে ওই সিকোয়েন্সের এন তম পদ। ঠিক আছে? সো এটার জন্য আসলে কিছু এক্সাম্পল আমরা দেখতেছিলাম, যে যদি এটা একটা ইনফিনিট সিকোয়েন্স হয় 1 1 1 1 1, এটাকে যদি এরকম জেনারেটিং ফাংশন হিসেবে লিখি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার্ড এক্স কিউবড এক্স টু দি ফোর্থ, এই সিকোয়েন্সটা কনভার্জ করে আসলে এখানে 1 বাই 1 মাইনাস এক্স। এই ফর্মুলাটা তোমাদের জানার কথা আসলে, কেন জানো না আই ডোন্ট নো। তো যখনই এই অনেকগুলা 1 1 1 1 এর সেট তোমার কাছে না থেকে এই টাইপের একটা জিনিস থাকতেছে, এই টাইপের, তখন ব্যাপারটা নিয়ে কাজ করা অনেক ইজি হয়ে যায়। তো এটাই আসলে ছিল পুরো ব্যাপারটা, যে আমরা একটা ছোটখাটো ফর্ম চাচ্ছি একটা বড় সড়ো ইনফিনিট সিকোয়েন্সের। এটার কিছু অ্যাপ্লিকেশন দেখলে হয়তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। বাট আমরা এই জন্যই বলছিলাম আরেকটা প্রবলেমে আমরা একটু মুভ করব, যদি এখন আচ্ছা স্যার। ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা মুভ করব আর কি। জি স্যার, মোটামুটি ক্লিয়ার। বাকিরা কি বলে? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। একটা প্রবলেম দিচ্ছি এরকম, E1 plus E2 plus E3 equal to 17 সাপোজ, যেখানে E1 এটার রেঞ্জ থাকবে ধরো 2 থেকে 5, E2 এটার রেঞ্জ থাকবে ধরো 3 থেকে 6, আর E3 এটা ধরো 4 থেকে 7। তোমাকে বলতে হবে E1 E2 E3 এগুলা সব ইন্টিজার, তোমাকে বলতে হবে যে এই ইকুয়েশনটার কতগুলা সলিউশন আছে, তার মানে কতগুলা E1 E2 E3 ট্রাইও আছে যাদের যোগ করলে 17 পাওয়া যায়। আই সাপোজ এই টাইপের প্রবলেম তোমরা আগে সলভ করছো, করছো কি? ওকে, না করে থাকলেও এখন কি একটু চিন্তা করে বলতে পারবা? ধরো এতক্ষণ যা দেখছি ওইসবের সাথে এটাতে গুলানোর দরকার নাই, এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড কম্বিনেটরিক্স এর প্রবলেম, এটাকে কিভাবে সলভ করা যায় একটু চিন্তা করো তো। কারো মাথায় কোনো আইডিয়া নাই, কোনো সলিউশন? তোমরা কি এই টাইপের প্রবলেম ফেস করো নাই আগে? স্যার আমি করছি স্যার। জি স্যার, এটা করা হয়েছিল এক্সটেন্ডেড জিসিডির একটা প্রবলেম করতে যেয়ে। এক্সটেন্ডেড জিসিডির প্রবলেমে আসলে স্যার এরকমই ছিল লাইটোজের না, মধ্যে একটা ওটাতে প্রবলেম ছিল, লিমিট দেওয়া ছিল স্যার। ওটার ইয়াটা স্টেটমেন্টটা, ওই প্রবলেমটার নামই সম্ভবত ছিল এক্সটেন্ডেড ইউক্লিড, যদি আমি ভুল না করে থাকি। না স্যার, সলিউশন টু এন ইকুয়েশন। আচ্ছা হ্যাঁ, সলিউশন টু ইউনিট, ওটা মনে হয় এরকম ছিল, x প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, এ কি বলে এক্স ওয়াই এর
রেঞ্জ দেওয়া ছিল, এটাকে সলভ x করতে প্লাস হবে বলা হয়েছে। by প্লাস c ইকুয়ালস টু 0 এখানে x এর y এর একটা রেঞ্জ দেওয়া ছিল স্যার। আহ, হ্যাঁ, স্যার আপনি যেটা দিয়েছেন ওটা স্যার কম্বিনেটরিক্স দিয়ে সলভ করা যাবে বলে মনে হইতেছে। স্টার্স এন্ড বার্স এই টার্মটার সাথে কি পরিচিত? জি স্যার। বাকিরা মনে হয় না। আচ্ছা, আমি হালকা একটু, আমি ডিরেক্ট কম্বিনেটরিক্স এর সলিউশনটা পুরাপুরি কি বলে ডিসক্রাইব করব না। আহ, তোমরা এটা একটু ঘাটাঘাটি করলেই করতে পারবা, আমি জাস্ট একটু আইডিয়া দিব। একটা খুব পপুলার কনসেপ্ট আছে এরকম, ধরো তুমি এই লিমিটের কথা ভুলে যাও আপাতত। E1 E2 E3 আপাতত ধরে নাও এই তিনটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, নেগেটিভ হবে না। এরকম যদি হয়, তো বুঝতেই পারতেছো এগুলা 17 চেয়ে বড় হওয়ার কোনো চান্স নাই আসলে। আহ, কারণ 17 চেয়ে বড় হইলে সামেশনটা 17 ক্রস করবে। সো E1 E2 আর E3 যদি এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে প্রবলেমটাকে যদি আমরা একটু এইভাবে চিন্তা করি, আমাদের কাছে 17 আছে, এটাকে কত ভাবে 3 ভাগে ভাগ করা যায়। সাপোজ আমাদের কাছে 17টা বল আছে, এরকম 17টা, এটাকে কত ভাবে 3 ভাগে ভাগ করা যায়। তো 3 ভাগে যদি ভাগ করি, তিনটা ভাগের প্রত্যেকটা ভাগে কিছু কিছু বল পড়বে। সাপোজ আমরা এখানে একটা ভাগ করতে পারি, এখানে একটা ভাগ করতে পারি। এটার মানে কি আসলে 2 2 আর 13, রাইট? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে জি স্যার। 13টা। সো এটা একটা ওয়ে। তো এরকম আমরা যদি জাস্ট এটা চিন্তা করি যে এখানে 17টা বল আছে, আর তিনটা ভাগ যেহেতু করতে হবে, দুইটা পার্টিশন আছে মনে করো। এই দুইটা পার্টিশন যদি এখানে না থেকে এখানে এখানে থাকতো, এটার মানে কি ছিল 0 0 17, রাইট? এই পার্টিশনে কেউ নাই, জি স্যার। এই পার্টিশনেও কেউ নাই। সো বুঝতেই পারতেছো, আমরা যদি এই কাজ করি যে 17টা বল এবং দুইটা পার্টিশন, তো টোটাল এলিমেন্ট হচ্ছে এই সবগুলার যত পারমুটেশন পসিবল সবই আসলে এই টোটাল নাম্বার অফ ওয়েস না। কারণ এখানে আমি এগুলাকে যেভাবেই জি পারমিউট স্যার, করি না কেন, প্রত্যেকটার জন্য একটা করে তাহলে ভ্যালু আলাদা আলাদা কাজ পাবো। করতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা কাজ করতে হবে মানে? স্যার E1 এর জন্য 2 3 4 5 এই চারটা আলাদা দেখতে হবে। আমি তোমার কথাটা আসলে বুঝি নাই। স্যার এখানে তো একটা রেঞ্জ দেওয়া আছে তাহলে। হ্যাঁ, আমি ওইটাতে পরে যাচ্ছি, স্যার আমি সেই জাস্ট রেঞ্জের মধ্যে এই কনস্ট্রেন্ট অনুসারে সলিউশনটা দেখাতে যাচ্ছি আর কি। এই আচ্ছা কনস্ট্রেন্ট স্যার। অনুযায়ী যদি হয়, তাহলে জাস্ট এটার পারমুটেশন বের করলে হচ্ছে না। এটা কি বলে স্টারস এন্ড বার্স। কারণ ধরো n সংখ্যক স্টার আছে, এটাকে তুমি 3 ভাগে ভাগ করতে চাও, তো দুইটা বার লাগবে তোমার। তো এটার পারমুটেশন কত আসলে n প্লাস যতগুলা পার্টিশন তার চাইতে একটা কম বার, এত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে দেখো বারগুলা সেম ক্যাটাগরির, সো p মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, আর স্টার গুলা সেম ক্যাটাগরির, সো n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তো এটা হচ্ছে যদি ইয়াটা এরকম থাকে কনস্ট্রেন্টটা, তাহলে জেনারেল সলিউশন হচ্ছে এটা। এখন এটাকে যদি একটু মডিফাই করে এই রেঞ্জ গুলি একটু চেঞ্জ করে দেওয়া হয়, তখন তোমার খেয়াল রাখতে হবে যাতে প্রথম পার্টিশনে E1 সাপোজ প্রথম পার্টিশনে যাতে দুইটার চেয়ে কম বল না থাকে, পাঁচটার চেয়ে বেশি বল না থাকে। তো তিনটার মধ্যে এরকম কিছু কনস্ট্রেন্ট আরোপ করে এই অ্যাপ্রোচেও যদি আমরা আগাই, একটু ঘাটাঘাটি করলে এটা সলিউশনটা পাওয়া যাবে। তো আমি আর ওইদিকে যেতে চাচ্ছি না। আমরা দেখবো যে যেহেতু জেনারেটিং ফাংশন নিয়ে কথা হচ্ছে, এই জেনারেটিং ফাংশন দিয়ে কিভাবে এই জিনিসটা সলভ করা যায়। তো জিনিসটা শুনতে একটু উইয়ার্ড লাগতেছে যে এই প্রবলেমের সলিউশন কিভাবে জেনারেটিং ফাংশন দিয়ে হবে। লেটস সি কিভাবে হয়। ওহো, আমি কনস্ট্যান্ট গুলি মুছে ফেলছি। U1 হচ্ছে 2 থেকে 5,
E2 হচ্ছে 3 থেকে 6 আর E3 হচ্ছে 4 থেকে 7। সো E1 এটাকে যদি আমরা একটা সিকোয়েন্স হিসেবে চিন্তা করি এরকম 0 0 1 1 1 1 0 0 0 and so on, এটার মানে কি? এরকম কেন লিখলাম বলতে পারবা? না স্যার, এখন দেখো তো বুঝো কিনা। জি স্যার, যেগুলো লিমিটের ভিতরে সেগুলো 1 দিয়ে দিছেন। জি স্যার। তো E1 কে আমরা একটা সিরিজ আকারে লিখতে চাচ্ছি, জিরোথ ইন্ডেক্স থেকে শুরু হবে যে সিরিজটা, এবং সেই সিরিজের একটা এলিমেন্ট 1 হবে যদি সেই এলিমেন্টটা ওই রেঞ্জের মধ্যে থাকে। সো E1 এর রেঞ্জে আছে কারা? জাস্ট এরা, আর বাকি সব 0। সো E1 এর জন্য এরকম একটা সিকোয়েন্স আমরা লিখতেই পারি। এই সিকোয়েন্সটা জেনারেটিং ফাংশন কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার x 5। squared, x cubed, x to the fourth and x to the fifth, এই চারটাই তো। সেম ভাবে E2 এর জন্য আমরা কি লিখতে পারি? 0 0 0 1 1 1 1 0 0 0 and so on, এবং একই ভাবে E3 এর জন্য আমরা লিখতে পারি 0 0 0 0 1 1 1 1 0 0 0 and so on. এটার জেনারেটিং ফাংশন তাহলে কি হবে? এটার কি হবে? এবার মজাটা কই দেখো, খেয়াল করে দেখো, এই E1 এর যে রেঞ্জ ছিল সেই রেঞ্জটা x এর পাওয়ার হিসেবে চলে আসছে, রাইট? যেহেতু বাকিগুলা সহগ সব 0, এই জেনারেটিং ফাংশনে অস্তিত্ব আছে শুধুমাত্র রেঞ্জের মধ্যে যারা আছে তাদের। সেম কথা প্রত্যেকটার জন্য প্রযোজ্য। আমরা যেটা চাই সেটা হচ্ছে 17 বানাতে চাই, কাকে কাকে দিয়ে? এই তিনটা থেকে ইন্ডেক্স গুলার কম্বিনেশন নিয়ে, রাইট? দেখো এখান থেকে যদি আমরা এই 3 নেই, প্রথম থেকে এই 3 নাম্বারটা নিলাম, তারপর এটা থেকে সাপোজ 6, এটা কত, 6 নাম্বারটা, এটা 6 না, এটা 6 নাম্বারটা নিলাম। সো 3 আর 6 কত হলো? 9। 9। পরেরটা থেকেও, আচ্ছা 9 যদি হয় তাহলে হচ্ছে না আসলে। এটা থেকে এটা নিলাম, 3 নিলাম, 5 নিলাম আর 4 নিলাম। এখন মনে হয় ঠিক আছে না? 3 5 আর 4, আচ্ছা হচ্ছে কত? এটা 12। আচ্ছা এটা 12 বানাই দিই ধরো। আমাদের টার্গেট হচ্ছে 12 বানানো। আমরা এরকম একটা ভ্যালিড সলিউশন তো নিতেই পারি, 3 5 আর 4। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা সেট থেকে কত ভাবে ইন্ডেক্স গুলা চুজ করা যায়, রাইট? যাতে তিনটার যোগফল 12 হয়। জি স্যার। তুমি এখন এদিকে না তাকিয়ে, এই বাম সাইডে না তাকিয়ে ডান সাইডে জেনারেটিং ফাংশন গুলোর দিকে একটু তাকাও। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন।
যদি আমরা এই তিনটাকে গুণ করে দেই, তাহলে অনেক কিছু ঘটে যাবে, রাইট? জি স্যার, অনেক টার্ম এক্সট্রা চলে আসবে। অনেক টার্ম এক্সট্রা আসবে, বাট x12 কিভাবে কিভাবে তৈরি হতে পারে? প্রত্যেকটা টার্মই কিন্তু আসলে আহ, তিনটা টার্মের গুণফল, তাই না? এই তিনটা সিকোয়েন্স থেকে তিনটা টার্মের গুণফল হচ্ছে প্রত্যেকটা টার্ম এটার এক্সপানশনে, রাইট? জি স্যার। সো x12 কোত্থেকে আসতে পারে? ধরো এরকম কিছু একটা থেকে আসতে পারে, স্যার 2 6 4। x টু দি x2 প্রথমটা থেকে থেকে আসলো, এটার সাথে এটা গুণ হইলো, আর এটার সাথে এটা গুণ হইলো। সো x6 and x4 ইকুয়াল টু x12। এই যে 2 6 4 এগুলা কি? এই 2, এই 3, এই 4 এগুলা কি? এগুলা এই E1 E2 আর E3 না? জি স্যার। সো এখন দেখো ঘটনাটা কি ঘটছে। সো x12 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে বুঝতেছি যে এক একটা x12 এর জন্য আসলে এক একটা ভ্যালিড সলিউশন পসিবল। এই যে 2 6 4 একটা ভ্যালিড সলিউশন, আবার এখানে যেরকম দেখছিলাম 3 5 4 একটা ভ্যালিড সলিউশন, তাই না? তো জি আমরা স্যার। যদি জাস্ট দেখি যে এই তিনটা জেনারেটিং ফাংশনকে গুণ করলে কতগুলা x12 আসে, সেটাই আমাদের অ্যান্সার। এখন কতগুলা x12 এর মানে কি আসলে? এটার এক্সপানশনে x12 এর সহগ না? জি স্যার। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার। So this is how you can solve uh, various combinatorics problems using generating functions. জিনিসটা সারপ্রাইজিং না যে কি টাইপের একটা জিনিস কি টাইপের কাজে লাগানো হয়েছে। জি স্যার, উদাহরণটা স্যার মজার ছিল। এরকম আরো ইন্টারেস্টিং এক্সাম্পল আছে আসলে। বাই দ্য ওয়ে 40 মিনিট কি শেষ হয় নাই? বাইর করে না কেন এখনো? ওয়ার্নিংও দেয় নাই? স্যার মেবি আনলিমিটেড নাকি আজকে। জুম ভালো হয়ে গেছে? স্যার মাঝে স্যার মধ্যে মাঝে মধ্যে আনলিমিটেড হয়। বাহ, এই জিনিসটা আমি কখনোই পাই নাই এখনো পর্যন্ত, আনলিমিটেড করে দেয়। ওকে, তাহলে তো ভালো। সো আমি একটু রিকোয়েস্ট করব তোমাদের, এই চ্যাপ্টারটা তোমরা ওই কংক্রিট ম্যাথমেটিক্স বই থেকে না পড়ে তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর জন্য কোন বইটা ফলো করছিলা মনে আছে? স্যার রোজেনের বইটা। হ্যাঁ, ওই রোজেনের কেনেথ বইটাতে, রোজেন। হ্যাঁ কেনেথ রোজেন, তার বইটাতে এই জেনারেটিং ফাংশনের একটা চ্যাপ্টার আছে। ওখান থেকে দেখবা, দেখার পরে যদি মনে করো যে ইন্টারেস্টিং লাগতেছে, তখন কংক্রিট ম্যাথমেটিক্স এটাতে যাবা। কারণ তোমরাও কংক্রিট ম্যাথমেটিক্স এর বইটা পড়ছো কিনা জানি না, ওই বইটা মোটামুটি গল্প আকারে লেখা, ওটা পড়তে বেশ ভালো লাগে। ওইখানে জিনিসটা যেভাবে এক্সপ্লেইন করছে, আমার কাছে মনে হয়েছে জেনারেটিং ফাংশনের একদমই নলেজ না থাকলে ওইটা পড়তে গেলে হারায় যাওয়ার চান্স আছে। সো বাট ওইখানে চমৎকার চমৎকার কিছু এক্সপ্লেনেশন আছে আর কি। সো তোমরা প্রথমত ডিসক্রিট ম্যাথ থেকে, ওই রোজেনের ডিসক্রিট ম্যাথ থেকে জেনারেটিং ফাংশনটা দেখতে পারো। তারপরে যদি ইন্টারেস্ট থাকে তাহলে ওটা থেকেও একটু ঘাটাঘাটি করতে পারো। আর আমি হয়তো এই টাইপের কাউন্টিং প্রবলেম আর এক দুইটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। তোমরা আমি আশা করতেছি আগের বারের মতো তোমরা আমাকে সারপ্রাইজ করবা এক একজন এক এক ধরনের সলিউশন নিয়ে এসে। আমি এই ধরনের আর এক্সাম্পল দেখাচ্ছি না, নেক্সট ক্লাসে আমরা এক দুইটা
রিকারেন্স রিলেশন নিয়ে হয়তো কথাবার্তা বলবো, যে এই জিনিসটা রিকারেন্স রিলেশনেরও ক্লোজড ফর্ম বের করতে ইউজ করা হয়। সো এটা কিভাবে করে এক দুটো এক্সাম্পল হয়তো দেখবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো এই পর্যন্ত। দুই তিনজন ছাড়া তো কথাবার্তা কেউ কয় না, আমি কেমনে বুঝবো কি অবস্থা? স্যার কোশ্চেন স্যার একটা আছে স্যার। বলো। স্যার এই স্যার এই টপিকের উপর, সাবজেক্টের উপর স্যার এক্সামে কেমন কোশ্চেন হইতে পারে স্যার, এইটার আইডিয়াটা স্যার তেমন একটা ক্লিয়ার হইতেছে না। ওকে, এটা থেকে যদি সহজ প্রশ্ন করা হয় তাইলে এই ধরনের কিছু দেওয়া থাকতে পারে, একটা সিকোয়েন্স দিয়ে ওটার জেনারেটিং ফাংশন কি হবে। আর একটু কঠিন যদি করা হয় তাহলে উল্টাটা হইতে পারে, যে এটা হচ্ছে জেনারেটিং ফাংশন, এটা যে সিকোয়েন্সটা জেনারেট করে ওটার এনতম এলিমেন্টটা কি। আবার এরকম প্রবলেম দেওয়া থাকতে পারে, জেনারেটিং ফাংশন ইউজ করে সলভ করো, অথবা ওই রিকারেন্স এরিয়া যদি আসে তাহলে একটা রিকারেন্স রিলেশন দেওয়া থাকলো, বলা হলো যে ওটা জেনারেটিং ফাংশন কি হবে, এরকম কিছু হবে আর কি। আচ্ছা স্যার। এনিথিং এলস? নাই আর কিছু? আমি তো এখন ভয়ে আছি আসলে, স্যার কয়জন যে বুঝতেছে। যদি দুই তিন জনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু সিরিয়াস প্রবলেম সেটা, এবং তোমরা যদি আমাকে না জানো আমি জানবো কেমনে? স্যার আপনার পড়ানো স্যার যেই টপিক গুলো পড়াচ্ছেন স্যার, এটা স্যার অনেকগুলো আমাদের স্যার ডিসক্রিট ম্যাথের সাথে মিল আছে। হ্যাঁ, থাকারই তো কথা। আসলে ওই যে কংক্রিট যে কি, এটা তো মনে হয় প্রথম দিকে বলছিলাম, জি স্যার, ওখানে কিন্তু স্যার ডিসক্রিটের কিছু আমাদের জিনিসপত্র থাকবে। হ্যাঁ, ডিসক্রিট ম্যাথ স্যার কোর্সটা স্যার এতটা ভালোভাবে পাই নাই স্যার, লাস্ট মুহূর্তে কোন রকম স্যার ইয়া করে পরীক্ষা দেওয়া এরকম হয়েছে স্যার। জোড়াতালি দিয়ে স্যার আর কি জাস্ট আমরা চালাই গেছি, এটাই হচ্ছে এই সবচেয়ে বড় কারণে স্যার সমস্যা। একটু সমস্যা হইতেছে আর কি অনেকের এটা কোপ আপ করতে। উম, আমার একটা সাজেশন থাকবে, এটা আহ, আমি জানি না সবার কান পর্যন্ত পৌঁছাবে কিনা। যে কোনো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের, সেটা ক্লাসে পড়াক বা না পড়াক, রোজেনের ডিসক্রিট ম্যাথ বইটা পুরাপুরি পড়া উচিত। জি স্যার। এটা এটা মানে কাইন্ড অফ ফরজ, কারণ এটাতে প্রবলেম সলভিং এর বেস তৈরি করার জন্য এটার চেয়ে ভালো বই আর হইতে পারে না। বিশেষ করে এই ম্যাথমেটিক্স টাইপের জিনিসের জন্য আর কি। যেহেতু ডিসক্রিট ম্যাথের বই অবশ্যই ম্যাথমেটিক্স, তো কম্পিউটার সায়েন্সের জন্য ম্যাথমেটিক্স যা লাগে বা প্রবলেম সলভিং এর জন্য যা লাগে, এই যে নাম্বার থিওরি বলো, গ্রাফ থিওরি বলো, কম্বিনেটরিক্স বলো, সবকিছুর ভালো একটা ম্যাশআপ আছে ওই বইটাতে। তো আগে হোক পরে হোক এই জিনিসটা, আমার ধারণা এই বই পড়া শুরু করলে পড়তে খারাপ লাগবে না। মানে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। এখন কেউ যদি ম্যাথে একদম ইন্টারেস্ট না পায় তাহলে আসলে আমি কিছু বলতে পারতেছি না তার জন্য। এই জন্যই তো আমি এই কোশ্চেন গুলা বারবার করতেছি, যে যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে বলো, আমি আরেকবার বলবো বা
যেভাবে বললে বুঝতে সুবিধা হয় তোমাদের, আমি ট্রাই করবো কিছু একটা করার। কারণ একবারে অনেক কিছু জমে গেলে পরে একটা হতাশা তৈরি হবে যে ওকে হচ্ছে না, সামনে আর এই কোর্স নিয়ে কিছু না কিছু আর হবেও না। So, ওই হতাশাটা মাঝখানে তৈরি হয়ে গেলে সমস্যা। তো এগেইন রিকোয়েস্ট, যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আমাকে সাথে সাথে জানাবা, যাতে এটা ক্লিয়ার করতে পারি। তাহলে আজকে আর কিছু নাই নাকি, শেষ করে দিব? জি স্যার। ওকে, ভালো থাকো তাইলে, দেখা হবে নেক্সট ক্লাসে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।